গত রাত্রে রাত 9:30 আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আহ, খ্যাতিমান অর্থনীতিবিদ নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের নেতৃত্বে শপথ গ্রহণ করেছে। তো এই শপথ গ্রহণ করার মাধ্যমে তাদের যে অভিযাত্রা, সেটার মধ্যে আহ, জিনিস এখানে সামনে আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের। প্রথমত হচ্ছে তাদের সাপোর্ট বেস, তারা যেই সমর্থন, সেটা জনসমর্থন, সেটা তাদের জন্য সবচেয়ে বেশি বড় জিনিস হয়ে সামনে আসবে। কারণ অন্তর্বর্তীকালীন কোনো সরকার কখনো কোনো রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলের মাধ্যমে আসে না। তারা আহ, এমন একটা সময়ে আসে যেটা খুব বেশি দেশের মানুষ বা দেশের সরকার এভাবে সামনে আসে না। আমাদের দেশেও তাই হয়েছে। তারা এখন এক ধরনের ছাত্র আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, আন্দোলনের ফল হিসেবে। তো সেখানে তাদের প্রথম যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে তাদের জন্য তাদের সাপোর্ট বেস। সেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে, তাদের ইস্যু নিয়ে তারা নিয়ে আসবে, হয়তো আজকে একদিন, 2 দিন, 1 মাস অপেক্ষা করবে, তারপর তারা তাদের স্বস্ব রূপে আবির্ভূত হবে। সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সামাল দেয় বা সামাল দিতে পারে, সেটা যেমন একটা তাদের সামনে আসবে। আহ, আমার মনে হয় এটা তাদের জন্য 1 নাম্বার হবে। কারণ এখানে রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে এই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, নিজস্ব স্বার্থকে সামনে রেখে, নিজেদের উদ্দেশ্য, সেটাকে সামাল দেওয়া প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের অর্থনীতি। এটা একেবারেই চূড়ান্ত। অর্থনীতির এই কারণে যেটা ছিল তার মধ্যে আবার কিছুটা এর ভিতরেই ইতিমধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি হয়েছে। যারা শিল্পাঞ্চলগুলিতে এক ধরনের অস্থিরতা হয়েছে, সেখানে এই যে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, গার্মেন্টস এর যারা উদ্যোক্তা আছে, বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারা এক ধরনের এখানে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি, এক ধরনের আশঙ্কা, এক ধরনের তাদের মধ্যে অস্থিতিশীল মনোভাব সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে, যেটা বিভিন্ন মাধ্যমে শোনা, সেটা হচ্ছে বিভিন্ন ধরেন আহ, কারণে অকারণে আহ, বেশ শিল্প কারখানাতে কিছুতেই এখানে আগুন দেওয়া হয়েছে। তো সেখানে সেটার ভিত্তিতে যারা বিদেশি বায়ার আছে, তারা তারা আশঙ্কা প্রকাশ করেছে তাদের বিষয়গুলো, অর্থাৎ তাদের অর্ডারগুলো তারা এখানে যথার্থভাবে তারা আহ, আহ, সেই সময় মতো তারা ডেলিভারিটা পাবে কিনা, বা আমাদের যারা ইয়া আছে, যারা উৎপাদক আছে বা গার্মেন্টস শিল্প উদ্যোক্তা বা শিল্প মালিক আছে, তারা কোন ধরনের শিকারে পরিণত হচ্ছে, তাদের কারখানাগুলো ঠিক মতো স্থিতি সেই সময় থাকবে কিনা, তারা সেই উৎপাদনে যেতে পারবে কিনা, সেটার উপর আশঙ্কা করে আমাদের গার্মেন্টস এর কিছু কিছু মালিক হয়তো মনে করছে বা তাদের আশঙ্কা প্রকাশ করেছে যে তাদের যে যে অর্ডার প্লেস করা আছে, সেগুলো হয়তো তারা পারবে, কিন্তু ভবিষ্যৎটা অন্যদিকে তারা হয়তো অর্ডার প্লেস করবে। এটা একটা সেটা যদি হয়, তাহলে আমাদের বৃহৎ যেই বিশেষ করে নারীরা যেখানে তারা তাদের কর্মসংস্থান, সেটা একটা ঝুঁকি মাধ্যমের মধ্যে পড়ে যেতে পারে, সেটাকে সামাল দেওয়া এদের জন্য। তৃতীয় হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার বিষয়টা এখানে আহ আইন শৃঙ্খলার বিষয়টা সামনে আসবে এজন্য, কারণ পুলিশ বাহিনী, আমি যতটুকু জানি, তাদেরকে বারবার বলা হচ্ছে তারা তাদের উপরে যেসব তারা যেটা ফেস করেছে বা তারা যেটা করেছে, সেটার কারণে তারা কিছুটা আম, আহ, কর্মবিমুখ হয়েছে। কর্মবিমুখ কিছুটা না, পুরোপুরি কর্মবিমুখ তারা হয়েছে। সেখানে কর্মবিমুখতার কারণে আহ, আরো একটা জিনিস সামনে আসছে, সেটা হচ্ছে, যেমন আমি চট্টগ্রাম শহরে জানি, একেবারেই প্রায় প্রতিটা থানা এখানে আক্রান্ত হয়েছে, এবং অনেকগুলো থানার এখানে গাড়ি তাদের পোড়ানো হয়েছে। পুলিশ লাইনে আক্রান্ত হওয়াতে পুলিশরা তাদের কর্তব্য থেকে সরে গেছে। এখনো পর্যন্ত তারা এটা আবার সুযোগ নিচ্ছে, যারা সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষায় থাকে, চুরি ডাকাতি লুট এগুলি করার একটা অপেক্ষায় থাকে। তো এই যে আইন শৃঙ্খলার যেটা পরিস্থিতি, সেটা সামাল দেওয়া তাদের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ হবে। একই সাথে মানুষের যে আশা আকাঙ্ক্ষা,
মানুষ অনেক আশা করে আকাঙ্ক্ষা করে যারা তাদেরকে সামনে এনেছে, তাদের যে বিশাল এক আশা আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক এখানে আপনার সৃষ্টি করা হবে, বাতাবরণ সৃষ্টি করা হবে, যেটার মাধ্যমে ভবিষ্যৎ গণতান্ত্রিক পথ চলা একেবারেই সুচারু হবে বা নিশ্চিত হবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা জনমনে আছে। এটা তারা কিভাবে এখানে সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে বা সংবিধানের যেসব এখানে অনেক ধরনের বিষয় আশয় আছে, সেটা তারা নির্বাহী আদেশের মাধ্যমে কিভাবে এখন সামনে এগিয়ে নেবে বা ভবিষ্যতে সেটাকে কিভাবে কার্যে বা বাস্তবে রূপ দিবে, এসব জিনিসগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আসবে। এর পরেও সেনাবাহিনীর সাথে এই অন্তর্বর্তীকালীন সামরিক বাহিনীর সাথে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে চলতে থাকে, এটাও কিন্তু পর্যবেক্ষকরা দেখতে থাকবেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের, এটা কেউ স্বীকার করুক বা না করুক, মূল শক্তি কেন্দ্র কিন্তু সামরিক বাহিনী যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নাই, সুতরাং রাজনৈতিক যে যেটা বলা হয় যে আপনার সমর্থনের যে জায়গাটা বা সাপোর্ট বেস, যেটাকে ইংরেজিতে বলে সাপোর্ট বেস, কিন্তু এখন সামরিক হবে, সামরিক বাহিনী কেন্দ্রিক হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তার স্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে। এটা যেহেতু তারা নিরপেক্ষ থেকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে চাইবেন, সেখানে তাদের মূল শক্তি কেন্দ্র বা সাপোর্ট বেস হবে সেটা সেনাবাহিনী, এতে কোনো সামরিক বাহিনী। সুতরাং এটাও লক্ষণীয় হবে, এটাও পর্যবেক্ষণের বিষয় হবে যে সামরিক বাহিনীর সাথে এরা কিভাবে কাজ করে যাচ্ছে বা যেতে পারে, বা কিভাবে তাদের সাথে পারস্পরিক যে বোঝাপড়া, সমর্থনের বিষয়গুলো, এগুলি কিভাবে তারা সামনে এগিয়ে নেয়, এটা একটা বিষয় আছে। আর এর বাইরে আছে আমাদের বৃহৎ দুই প্রতিবেশী চীন এবং ভারত। এর বাইরেও আছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রনীতির বিষয়টা সামনে আসবে। পররাষ্ট্রনীতির বিষয়টা এই জন্য আসবে কারণ এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ভারতের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, চীনের একটা দৃষ্টিভঙ্গি থাকবে, এবং আমেরিকার একটা দৃষ্টি, এবং প্রত্যেকের এখানে ভূ রাজনৈতিক স্বার্থ বিদ্যমান রয়েছে। আর একটা জিনিস এই সরকারের জন্য সবচেয়ে বেশি, আমি বলবো যে যদিও আমি হয়তো শেষের দিকে এসে আপনাকে বলছি, বাট এটা হতে পারে তাদের জন্য অন্যতম একটা চ্যালেঞ্জের ক্ষেত্র। সেটা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের বসবাস, এখনো পর্যন্ত 10 লক্ষের উপরে রোহিঙ্গা আমাদের দেশে বসবাস করছে। সেখানে এই রোহিঙ্গাদের বিষয়টা সামনে আসবে, এটাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি পারে, বা আন্তর্জাতিক যারা এখানে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো আছে, তারাও কিন্তু এখানে নাড়াচাড়া কিছু করতে পারে। সেটা রোহিঙ্গা বিষয়টাকে এই সরকার কিভাবে সামাল দিচ্ছে, বা তারা যদি তাদের সময়কালীন সময়ে এই রোহিঙ্গা বিষয়টাকে একটা হেস্তনেস্ত করতে পারে বা একটা তাদের প্রত্যাবাসনের কোনো পথ খুলে দিতে পারে, সেটা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশাল বিশাল অর্জন। কারণ এখানে আমাদের সবকিছুর ব্যাপারে দ্বিমত ত্রিমত থাকতে পারে, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমাদের জাতি হিসেবে কোনো দলের কোনো পক্ষের কারো কোনো এখানে দ্বিমত নাই। সুতরাং তারা যদি প্রত্যাবাসনের বিষয়টা যদি কোনোভাবে নিশ্চিত করতে পারে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারে আমি দু একজনকে চিনি, তাদের এই উইজডম আছে, তাদের এই হয়তো তারা একটা পথ তারা খুলে দিতে পারে ইচ্ছে করলে। দু একজন খুব এই ব্যাপারে আমি জানি ওয়াকিবহাল আছে তারা। তো এই উদ্যোগ যদি তারা নিয়ে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করতে পারে, এবং এটা তাদের যেমন চ্যালেঞ্জ, তেমনি তাদেরকে একটা বিরাট সুযোগও সামনে এনে দিবে। তারপর সর্বশেষ না হলেও পার্বত্য চট্টগ্রামে কিন্তু কিছু আমাদের বিদ্যমান বিষয় আছে, কুকি চেইনের বিষয় আছে, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা কিছু কিছু রয়ে গেছে। এটা যদি কোনো পক্ষ, যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কোনো কারণে তাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য, এখানে কিন্তু একটা সৃষ্টি হতে পারে, যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে হয়তো, যদি কেউ চায়। এখানে ভূ রাজনীতি কিন্তু খুবই জটিল বিষয়। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এদিকেও নজর রাখতে হবে, সেটা নজর দিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। নাইলে সেখানেও কিন্তু যদি কোনো ধরনের অস্থিরতার সৃষ্টি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেসব ক্ষেত্রে বকডাউন হয়ে তার মূল লক্ষ্যমাত্রা থেকে সরে যেতে বাধ্য হতে পারে। তো এই হচ্ছে মোটা দাগে এখন চলমান অনেক কিছু হয়তো আসতে পারে, সেগুলো তারা কিভাবে সামাল দিবে সেগুলো দেখা যায়। যেমন আপনি যেটা বলছেন, আরেকটা জিনিস প্রশাসনিক,
বিচার, প্রশাসনিক ব্যবস্থাতে অনেক কিছু এখন সেখানে নড়বড়ে অবস্থা হয়ে যাচ্ছে। যারা স্বার্থান্বেষী তারা বিভিন্নভাবে তার যার স্বার্থ আদায় করার জন্য এখন সেখানে হয়তো অস্থিরতা সৃষ্টি করবে। কেউ বলবে আমি এতদিন থেকে, হয়তো সে যোগ্য না, তারপরও বলবে যে আমি রাজনৈতিক কারণে শিকারে পরিণত হয়েছি, এই হয়েছি সেই হয়েছি, আমি ডিপ্রাইভ হয়েছি, আমি বঞ্চিত হয়েছি, এই বলে তাদের সামনে প্রশাসনিক বা বিচারিক বা এই ব্যবস্থা থেকে এক ধরনের চ্যালেঞ্জ তারা তাদের সামনে আসতে পারে। সেটা কিভাবে তারা সামাল দেয়? আর্থিক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা গত কয়েকদিনে দেখেছি এক ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করার পায় তারা হয়েছে। সেটাকে তারা কিভাবে সামাল দেয় এটাও যেমন দেখার বিষয়। একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, শিক্ষা কৌশল, শিক্ষাটা এখন আমাদের দেশে একেবারেই আমি বলবো যে একটা অস্থিরতার জায়গায় প্রবেশ করে বসে আছে। তো শিক্ষা ইয়েগুলো প্রতিষ্ঠানগুলোর দেখা যাচ্ছে এখন আগের সরকার যাদেরকে ওখানে নিয়োগ দিয়েছে তাদের কেউ কেউ এখন পদত্যাগ করে সসম্মানে চলে যাচ্ছে। এইসব ক্ষেত্রে কিভাবে নিয়োগ হয়, কিভাবে ছাত্রদের চাওয়া পাওয়া, কিভাবে আমাদের শিক্ষার যে গতি বা নির্দেশনা বা শিক্ষা ব্যবস্থা কিরকম হবে, এগুলো তারা যদি হাত দেয় সেটাও একটা তাদের জন্য চ্যালেঞ্জের বিষয় হবে। এখন আমরা দেখব যে এগুলি কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিচ্ছে। যেহেতু আমাদের অনলি নাইবারিং কান্ট্রি এক্সেপ্ট দ্য মিয়ানমার, সবচেয়ে বেশি যাদের সাথে আমাদের যেটা বলতো রয়েছে এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, ভারতের সাথে আমাদের বিশাল বিপুল বাণিজ্য রয়েছে। আমাদের দেশের বহু লোকজন ভারতে চিকিৎসা শিক্ষার জন্য যায়। ভারতীয় অনেক ধরনের প্রায় 19,000-এর মতো, এখন এটা সবাই জানে যে শিক্ষার্থী আমাদের দেশে আছে। 9,000-এর উপরে এখানে আমাদের এখানে এক্সপার্টাইজ তারা কাজ করে। ভারতের সাথে ভারতের আমাদের দেশে যতগুলো মিশন তাদের আছে ডিপ্লোম্যাটিক, কোনো দেশের ততগুলি নাই। তো সেটা থেকে এটা প্রমাণ হয় সন্নিহিত অঞ্চল হওয়াতে, যেমন তাদের ভারতীয় পূর্বাঞ্চল, সেভেন সিস্টার যেটাকে বলা হয়, পূর্বাঞ্চল নিয়ে এক ধরনের সবসময় একটা তাদের ভূ রাজনৈতিক বিভিন্ন যেটা কনসার্ন যেটাকে বলা হয় সেটা আছে। একই সাথে ভারতের সাথে আমাদের আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে তিস্তার বিষয়টা, সেটা রয়ে গেছে। তো এই জন্য ভারত এখানে কনসার্ন, তার সবসময় চোখ রাখবে, দেখবে সে কি ধরনের হচ্ছে। একেবারে চীন আমাদের আমাদের সাথে ভূ রাজনৈতিক চীনেরও সম্পর্ক হয়ে গেছে। আমি আগেই শুরুতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত আরো কনসার্ন হয় তখন আমাদের এখানে তারা ইতিমধ্যে তাদের গণমাধ্যমগুলোতে, বিশেষ করে আমাদের এখানে যারা আমাদের সংখ্যালঘু ভাইয়েরা যারা আছে, হিন্দু সম্প্রদায় যারা আছে, তাদের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রচার অপপ্রচার হোক প্রচার হোক চলছে। সেটার থেকে তারা দেয়ার এলার্ম। যদিও সেটা এখনো ভবিষ্যৎ এই সরকার কিভাবে সামাল দেয় সেটা তো আমরা এখনো দেখি নাই বা বুঝি নাই, এটা দেখার অপেক্ষায় আছে। এর আগে জন্য আপনি কেউ যদি বলে এটা চীনের পক্ষ হয়ে গেছে, এটা ওই দেশের পক্ষ হয়ে গেছে, ওই দেশের পক্ষ হয়ে গেছে, এখানে মৌলবাদের উত্থান হতে পারে, এটা অল প্রেডিকশন, এটা হলো সম্ভাবনার কথা। কিন্তু সরকার এখনো কিভাবে সেটাকে সামাল দিবে, কিভাবে তারা নিচ্ছে, কিভাবে তারা সেখানে তাদের দৃষ্টিভঙ্গি কি, সেটা এখনো পর্যন্ত স্পেল আউট করা হয়নি। হয়তো আগামীকালে 2-1 দিনের মধ্যে সরকার তাদের একটা নীতি নির্ধারণী অবস্থান ব্যাখ্যা করবে জাতির কাছে, তখন আমরা বুঝতে পারবো সরকার কি ধরনের নীতি কৌশল নিতে যাচ্ছে। তখন যারা এই ধরনের যারা এখন কমেন্ট করছে যে এটা চীনপন্থী, এটা পাকিস্তানপন্থী ও ভারতপন্থী অথবা আমেরিকানপন্থী, এই সব কথাগুলো কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হবে। প্রচার যদি তারা, আমি একদম নিশ্চিত যে 2-4 দিনের মধ্যে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান জানিয়ে তাদের লক্ষ্য কি, তারা কি করতে চাচ্ছে, কেন তারা এই ক্ষমতায় নিয়েছে, এগুলো সবগুলো এখন তারা হয়তো পরিষ্কার করবে জাতির সামনে। তখন আমরা এই ব্যাপারে একদম স্পষ্ট ধারণা দিতে পারবো। এটার ব্যাপারে কেউ যদি কমেন্ট চায়, এটা অনেক ধরনের কথাবার্তা আসবে, কোন প্রভিশনে এখন তারা হয়তো সরকার গঠন করেছে, এই ধরনের কথাবার্তাও কিন্তু কেউ কেউ প্রচার চালাচ্ছে, অপপ্রচার প্রচার চালাচ্ছে। এগুলোর ব্যাপারেও তারা তাদের অবস্থান পরিষ্কার করবে। তখন সেই পরিষ্কার থেকে আমরা স্পষ্ট করে বলতে পারবো যে এরা আসলেই কি ভারতীয় কনসার্নগুলিকে সত্য না অসত্য, বা তাদের কার্যেই সেটা প্রমাণিত হবে। তবে আমি এটা বিশ্বাস করি না প্রফেসর ইউনূসের মতো মানুষ এরকম কোন ধরনের কখনো উনি প্রকাশ করবেন, কারণ আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি একদম চিনি। সুতরাং এখানে যারা আশঙ্কা প্রকাশ করছেন, সেখানে আশঙ্কা প্রকাশ করার ক্ষেত্র এখনো তৈরি হয় নাই, বা বলতে পারি না যে এটা কি হবে। তবে দেখা যাক, মানুষকে চেনা তো মুশকিল, তার পথ চলার সাথে দেখা যাবে, চেনা যাবে।
তো পথ চলতে গিয়ে বোঝা যাবে যে উনি কি লাফ দিয়ে হাঁটেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, উনার কি নাকি কিছু দূর গিয়ে বসে পড়ার অভ্যাস আছে, নাকি উনি দ্রুত গতিতে চলতে পারেন। এখন কোন গতিতে চলবেন সেটার উপর আমরা ব্যাখ্যা দিতে পারবো।